এই সবাই হচ্ছে অঙ্ক বই বার করে যে কোশ্চেন গুলো বলবো দাগাবা আর হিসাব রাখবা। এই কোশ্চেনের মধ্যে থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। মেয়েগুলো খাতাগুলো নিয়ে নাও, নাহলে খাতাগুলো ভাঙড়ি তুলে বেঁচে দাও। অনেকই থাকবে, মানে মনে করো তোমাদের প্রায় 40% সিলেবাস দেবো। বই, হ্যাঁ বই বার করো। হ্যাঁ হ্যাঁ ও দেখি কি, মানে একই রঙের মধ্যে 4টে চয়েস দাও। হ্যাঁ হ্যাঁ এই টেবিলটা কম্পিউটারের সঙ্গে ফ্রি দিয়েছে আমাকে। আমার কম্পিউটার সেকেন্ড হ্যান্ড না, ওই লোক কিনেছিল, কেঁদে মরে যাচ্ছিল, দিয়ে আমাকে হাফ দামে কম্পিউটার বেচে দিয়েছে, প্রিন্টারও দিয়েছে, সঙ্গে টেবিলটা ফ্রি দিয়েছে। ওই লোক অফার দিচ্ছিল যে কম্পিউটার আর প্রিন্টার একসঙ্গে কিনলে টেবিল ফ্রি দেবো। দুটো হাফ দামে কিনে টেবিলটা ফ্রি পেয়ে গেছি উল্টো। কম্পিউটার 10,000 টাকা নিয়েছিল, এটা 7.5 নিয়েছিল, আর এটা তো টাকা নেয়নি, আর ফ্রি। হ্যাঁ হ্যাঁ সিপিইউ পুরো নতুন, মানে ওই লোক যে দোকান থেকে কিনেছিল সেই দোকান থেকে আমি দেখিয়ে তারপরে এনেছিলাম। খারাপ বলে কিনতাম নাকি? ও জানি আমাদের টিকবে না খারাপ জিনিস। তার আছে তার আছে। এই তো বেরিয়ে গেছে। এই শোনো শোনো শোনো, সবাই টেক্সট বই বার করো। হ্যাঁ বলছি, পেজ নাম্বার 2, পৃষ্ঠা 2, পৃষ্ঠা 2 এর উদাহরণ 5। উদাহরণ 5 না পরীক্ষায় আসে না, তোমাদের এমনি করাচ্ছে। তো করাইতে কি হয়েছে? আচ্ছা হয়ে গেছে। পরেরটা পেজ নাম্বার 3 উদাহরণ 7। না না সে বলতে হয় না, দাগাও দাগাও। আচ্ছা আমি বলছি শোনো, তোমরা হচ্ছে স্কুল থেকে হয়তো কিছু কোশ্চেন দাগিয়ে দেবে, তা আমার এখানকার কোশ্চেন তোমরা 1 দিয়ে দাগাতে পারো, বা এস লিখে শিক্ষার সঙ্গে এস দিয়ে দাগাতে পারো, ঠিক আছে? যাই বুঝতে জন্য পারো, আমি এটা বলেছিলাম বুঝতে জন্য পারো। স্কুল দিয়ে স্টার দেবো, তাও কিছু করতে পারো। হ্যাঁ মানে বুঝতে জন্য পারো যে দাগানো আছে, ঠিক আছে? পেজ নাম্বার 3, আচ্ছা পেজ নাম্বার 3 এ উদাহরণ 7 দাগিয়েছো, ঠিক আছে। আচ্ছা পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6 এর 3 আর 5 হয়ে গেছে। আচ্ছা 5 হয়েছে। পেজ নাম্বার 12, 5 পেজ নাম্বার 12, হ্যাঁ পেজ নাম্বার 12 বার করো। পেজ নাম্বার 12 7 সবকটাই, 7 সবকটা, তাও বিশেষভাবে এর মধ্যে 2 আর 5। 7 সবকটা করবা, তার মধ্যে 2 আর 5 একটু ভালো করে করো।
হয়ে গেছে? আচ্ছা, পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13 8 ভি ট্রিপল আই। আচ্ছা 11 ভি ট্রিপল আই, 11 ভি ট্রিপল আই, 11 এর এক্স আই, হ্যাঁ এক্স আই, আর 11 এক্স ট্রিপল আই, 11 8 11 13। আচ্ছা কিরকম করে বলি একটু বলো তো। আচ্ছা আচ্ছা হয়ে গেছে 11 ভি ট্রিপল আই এক্স আই এক্স ট্রিপল আই হয়ে গেছে। আচ্ছা এবার 13 এই পেজেরই 13 এ সি। আচ্ছা সি এর যে দুটো আছে 1 আর 2 দুটোই হবে। আচ্ছা এবার হচ্ছে 13 ই, 13 ই করাইনি মানে আবার কি সব করেছি। ওইটা মানে পূর্ব পাঠে চলছে, ঠিক আছে ঠিক করে দেবো। 13 ডি হয়ে গেছে। আচ্ছা এবার 14 সি আর 16 আইভি, 14 সি 16 আইভি, 16 আইভি হয়ে গেছে। বাহ খুব ভালো। আচ্ছা চলে দেখা যাবে না, নিচ থেকে দেখা যায় না কালো। আচ্ছা পেজ নাম্বার 16, পেজ নাম্বার 16 উদাহরণ 14। আচ্ছা না এই বছর কিছু করেনি। আচ্ছা উদাহরণ 14 আর সঙ্গে দেখো নিচে একটা ছক আছে না, সামান্তরিক রম্বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। ওই ছকের মধ্যে দেখো সামান্তরিকের বৈশিষ্ট্য রম্বসের বৈশিষ্ট্য, এই ছক পুরোটা করবা। আচ্ছা পেজ নাম্বার 17তেও দেখো ছকের মধ্যে বিভিন্ন চতুর্ভুজের ভাগ দেওয়া আছে, ওইগুলো একটু পড়ে রাখবা, কোশ্চেন আসে না যদি দেয় লাগিয়ে রাখো। আচ্ছা পেজ নাম্বার 20 না, পেজ নাম্বার 20 2 6 8 9। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ জ্যামিতি। আচ্ছা আচ্ছা পাইচিত্রর তো সবকটাই করতে হবে, তার মধ্যে বলে রাখি দেখাও। আরে পেজ নাম্বার 29 4 5, পেজ নাম্বার 30 6 7 8 9। মানে পাইচিত্র সবকটাই করবে, একটা আসতে পারে নাও পারে। না অনেকে বুঝতে পারে না তো, ওই যে আমি কিন্তু তোমাকে বলিনি, ও বলেছে 9। আচ্ছা পাইচিত্র হয়ে গেল। আচ্ছা এবারে মূলদ সংখ্যা পেজ নাম্বার 32। আচ্ছা 32 পেজের হচ্ছে। আচ্ছা এখানে ওই মূলদ সংখ্যা কাকে বলে দেখো মাঝখানে একটা নীল কালি দিয়ে লেখা আছে না, দাগিয়ে দিয়েছিল বোধহয় আগে। আচ্ছা দেখো একটা মেয়ে আছে না, পেজ নাম্বার 32 একটা মেয়ে পড়াশোনা করছে, তার তার উপরে দেখো নীল কালি দিয়ে লেখা আছে। না 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 ছকের মধ্যে না, এমনি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে হ্যাঁ মেয়ের একদম মাথার উপর দিয়ে আছে, হ্যাঁ মাথার উপর বেরিয়ে যাচ্ছে। আচ্ছা পেজ নাম্বার 36 উদাহরণ 8, উদাহরণ 8।
না, আমাদের সফটওয়্যারে অটোমেটিকই বলে এবার কি আসবে। হয়ে গেছে। পেজ নাম্বার 37। আচ্ছা 36-এর উদাহরণ 8। 37-এর উদাহরণ 12-র দুটো না একটা অঙ্কই আছে, উদাহরণ 12। হ্যাঁ পেজ নাম্বার 41। পেজ নাম্বার 41-এর 6, 7, 6-এর দুটো অঙ্ক আছে না, দুটো অঙ্কই লাগবে। হ্যাঁ 7 যতগুলো সবই লাগবে। তারপরে হচ্ছে 10, 10-এর সব, আর 9 পড়ে থাকলো 8, 9 ওগুলো করে রাখবো। 8, 9 এখানে লেখা নেই, তাও বলে দিলাম। ওইটুকুনি তো হবে। আচ্ছা বলো। আচ্ছা আগে বলে নিতে পারো, বলো। 8, 9 করবো। ওদের পুরো কোণ হবে তো? ঠিক আছে। আচ্ছা পুরো অক্ষরের পরে ওই বিপরীত কোণ হবে না তো? ঠিক আছে। না আমাদের এখানেও বিপরীত কোণের কথা বলেনি কিছু, ওই পুরো কোণ। হ্যাঁ ও আমাদের কম্পিউটার বায়োলজি অটোমেটিক্যালি এগুলো চুজ করে। তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করেছো। আচ্ছা হয়েছে 41 পেজে, শোন 41 পেজে বললাম যে 6-এর 1, 2, 7, 8, 9 তো বলাই আছে, আর 10। যদি এখানে 8, 9 এর কথা বলা নেই কেন ওটাই ভাবছি। ঠিক আছে। পেজ নাম্বার 45। পেজ নাম্বার 45। পেজ নাম্বার কেন গো? ও ছবি আঁকা আছে, ঠিক আছে। আচ্ছা শোনো, পেজ নাম্বার 45 বেরিয়েছে। 45 পেজে দেখো উপরে একটা বড় ছক আছে না, ওই গোলাপি ছক। গোলাপি ছকের হচ্ছে 1-এর সি করবা, গুণ করতে হবে, কিছুই না। লেখা আছে না 8p কিউব মাইনাস 3p মাইনাস 2p কিউব, পাশে 4p স্কোয়ার মাইনাস 5, এটাকে গুণ করতে হবে। ঠিক আছে। হ্যাঁ 2-এর সি হয়ে গেছে, 1-এর সি হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে 2-এর 3। 2-এর 3। হ্যাঁ 2-এর 3। আচ্ছা এরপরে হচ্ছে 4-এর 1 আর 3-এর 2। 3-এর 2। আচ্ছা হয়ে গেল। বাহ। এরপরে পেজ নাম্বার 47। কি হয়েছে? দেবে না? পেজ নাম্বার 47-এর উদাহরণ 2 আর 3। ও না 2 আর 4, 3 দেওয়া নেই। 2 আর 4। পেজ নাম্বার 47 উদাহরণ 2 আর 4 হয়েছে। বাহ। ও আচ্ছা এবার চলে আসছি পেজ নাম্বার 48। কি গো? আচ্ছা ঠিক আছে 48-এ দেখো উপরে নিচে করে 4.1 আছে না, ওর 1-এর ডি, ওর ডি এরটা। 48 পেজে নিচে করি 4.1, ওর 1-এর ডি 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। না আমি করাইনি কিছু। 49 পেজ। ও হ্যাঁ পাপ্পুর বইয়ে দেখানো আছে। না ওগুলো মিলবে না, ও আগেকার না, মিলবে। আচ্ছা 49 পেজ। 49 পেজ। 49 পেজের 1-এরটা 2-এরটা 4-এরটা 4-এরটা
আচ্ছা 4-এর তো 4টে অঙ্ক আছে, তার মধ্যে 4-এর এ আর বি ভালো করে করবা, সবই করবা, এ আর বিটা একটু দাগিয়ে রাখো। আচ্ছা পরেরটা 5-এর ডি, 5-এর ডি আর সি, 5-এর সি আর ডি। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এরপরে হচ্ছে তোর বই কই, নিচে তাকাও, ও ভুলভাল লাগিয়ে দেবে। আচ্ছা 5-এর হয়ে গেছে, 5-এর ডি বলেছি না, সি বলেছি হয়েছে। আচ্ছা আচ্ছা এবার 7-এরটা আর 8-এর সবকটা, 8-এর সবকটা, হ্যাঁ 7-এরটা শুধু, 7-এর কোনটা না, 5-এর ডি দিয়েছি, ডি। এই শোনো এই পেজটা 49 পেজ, 1 2 4-এর সব, তার সঙ্গে এ আর বি, ঠিক আছে, সিডিটা এমনি করবা। আচ্ছা তার সঙ্গে 5-5-এর ডি, 5-এর ডি, 5-এর ডি, ডি আর সি, আচ্ছা হ্যাঁ সি লেখা নেই তাই সিটাও ইম্পর্টেন্ট, সি করবা। আচ্ছা 7-এরটা, 8-এর 2 3 4, মানে 8-এর সব কটা, তার মধ্যে 1 2 3 4 ভালো করে করবা। আচ্ছা ঠিক আছে, সাজেশন মানে হচ্ছে সিলেবাসটা একটু অল্প করে দেওয়া, যেগুলো বাড়তি জিনিস করার দরকার নেই। আরে আমি তো ওই জন্য 20 দিন আগে দিচ্ছি ভালো করে দেখো সাজেশন নিয়ে, দেখো অঙ্কের বিষয়টা আলাদা, বিষয়টা হচ্ছে অঙ্কেতে যদি টু দা পয়েন্ট মানে একটা একটা করে অঙ্ক যেটাই আসবে, তাহলে হবে কি ছেলেমেয়ে ওটাই করবে, ওটা করে গিয়েও পরীক্ষা হলে করে আসতে পারবে না, কারণ ক্যালকুলেশন ভুল করে আসবে। 3-4টে করে অঙ্ক থাকলে ক্যালকুলেশন তো মনে থাকবে, মানে কিছু তো নিজে শিখবে, তখন ছেলেপেলে পারে, ঠিক আছে। বিকাশ স্যার হচ্ছে 15 রকমের পরীক্ষা হলে 35 নাম্বার কমন দেয়। আর বিকাশ স্যার পুরো মানে বইটা মুখস্থ কোথায় কি আছে কোন পেজে কি আছে সব বলে দেবে। হ্যাঁ আমরা বইটা লিখে দেবে যে আমরা ফুল হতে পারবো। পেজ নাম্বার 53, পেজ নাম্বার 53 হচ্ছে 5-এর সব, পেজ নাম্বার 53 5-এর সব কটা করবা, ঠিক আছে। আচ্ছা 7-এর সব কটা করবা, আচ্ছা এই তো ঠিক আছে, এইটুকুনি। পেজ নাম্বার 58, পেজ নাম্বার 58, 58 পেজের 7 আর 8, 7 আর 8, হ্যাঁ করে দেওয়া আছে। আচ্ছা হয়ে গেছে 59 পেজ 59, 59 পেজের, আচ্ছা দেখো উপরে একটা নীল বক্স আছে না, ওখানে 1-এর আইভি, 1-এর আইভি 1 প্লাস বি মাইনাস 2c, ওই অঙ্কটা এখানে ঘন, হ্যাঁ ও আচ্ছা তাহলে এল, হ্যাঁ হ্যাঁ ওই 1-এর আইভিটা দাগিয়ে নাও, হয়ে গেছে, শুধু 1-এর আইভি, মানে ওটাকে কিউব করতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে 2-এর আই জিএইচআই, হয়ে গেছে, ই, হ্যাঁ এইচ আর কে, আই ই এইচ কে, ঠিক আছে। আচ্ছা অমৃতা তুমি ছবি আঁকো নাকি? বাহ 62 পেজ, বাষট্টি পেজ
ওরা এখনো পেজই উল্টাতে পারলো না। 62 পেজের 15 অঙ্কটা দেখো, দুটো অঙ্ক আছে না? 62 পেজের নিচের দিকে দেখো 15। আচ্ছা 15 দুটোই করো, তার মধ্যে দুইটা স্টার দিয়ে রাখো। 15 দুইটা স্টার দিয়ে রাখো। 62 পেজের নিচের দিকে 15 1 আর 2, তার মধ্যে দুইটা স্টার দিয়ে রাখো। দুয়ে একটা অঙ্কই আছে। বিজ্ঞানের সাজেশন সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে দেবো। 4 লাইনের সাজেশন দেবো। 4 লাইন দেবো, ওর মধ্যে 100% সাজেশন কমপ্লিট হয়ে যাবে। আগেবারও দিয়েছিলাম তো, আগের বার 4 লাইনের সাজেশন দিয়েছিলাম, এসেছিল। আচ্ছা পেজ নাম্বার 63। আচ্ছা হয়েছে, বার করেছো? 63। আচ্ছা 63 পেজের 2 এর 3 আর 4, 2 এর 3 আর 4 হয়ে গেছে। আচ্ছা এখানকার অঙ্কগুলোর ক্ষেত্রে একটু মনে রাখবা, বইতে এবিসিডি তে দেওয়া আছে, পরীক্ষার সময় এক্স ওয়াই জেড বা পি কিউ আর দিয়ে দেওয়া থাকতে পারে। মানে তুমি এ প্লাস বি করে গেলে পরীক্ষার সময় এক্স প্লাস ওয়াই এলো, তুই কুপখাত হয়ে গেলে, তাহলে কিন্তু চলবে না। চেঞ্জ না, শুধু এ বি এর জায়গায় ধরো এ আর বি দিয়ে অঙ্কটা আছে, ই আর এফ দিতে পারে। আচ্ছা হয়ে গেছে দেখানো। 63 এ হয়ে গেছে, হয়ে গেছে। 64, বাহ। আচ্ছা 64 পেজে 3 4 5, এর মধ্যে 4 আর 5 এর মধ্যে একটা শিওর আসবে, ধরে রাখা উচিত। হয়ে গেছে। আচ্ছা এবার 6, 6 এর 3 4 7 9। আরে তোমরা মুখে আওয়াজ বন্ধ করবা, তারপরে তো বলবো। 7 এর পরে 9 ix, তারপরে 6 এর 10 মানে x, x i, x ডবল i, x ট্রিপল i, x ভি ডবল i। হ্যাঁ বলছি। এই শোনো শোনো শোনো, 64 পেজের 3 4 5, 6 এর 3 4 7 9 10 11 12 13 17। আচ্ছা 65 পাতা, তা বলে দিই শোনো। 1 নম্বর হচ্ছে পূরক কোণ কাকে বলে, 65 পাতায় পূরক কোণ কাকে বলে, হয়ে গেছে। আচ্ছা পরেরটা 66 পাতায় সম্পূরক কোণ কাকে বলে, হয়ে গেছে। 67 পাতায়, আচ্ছা এগুলো দাগানো আছে তো, ও দাগানো নেই, দেখো দেখো দেখো। আচ্ছা 67 পাতায় সন্নিহিত কোণ কাকে বলে, হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে 70 পাতা, 70 পাতায় হচ্ছে 2 এর কোশ্চেন গুলো। 70 পাতায় 2 3 4, এখানে 2 আছে, 3 ও 4, 3 4 করে রাখবা। 70 পৃষ্ঠা, 70 70 2 3 4। আচ্ছা এখানে তোমাদের ছবি আঁকা আসবে না সাধারণত, ওই বলবে যে দুটো কোণ যোগ করলে কি হয়, ওই বলো করে ফেলো, হয়ে গেল। হ্যাঁ দুটো কোণের মধ্যে ভালোবাসা বেড়ে যায়, কোণ যুক্ত হয়ে যায়, তারপর হয় সম্পূরক হয়, নাই পূরক হয়, নাই কিছুই হয় না, তাই না? পেজ নাম্বার 71 71। আচ্ছা 71 পেজের 6, যদিও এখানে নেই তা আমি বললাম, 6 9 10 11 12 দেওয়া নেই, তাও 12 করবা। 9 10 11 12। আমি মুখস্থ করি, মুখস্থ করেই করে ফেললাম। আচ্ছা বিপ্রতীপ কোণ তো হবে না, তাই না? হ্যাঁ এবার রুটিন তো পরীক্ষা। হ্যালো
ঠিক আছে। হ্যাঁ আসলে কি বলতো, ফোন না করলে বোঝা খুব মুশকিল হয় যে মানে বাচ্চা বাড়ি থেকে বেরোলো দিয়ে পড়তে এলো কি এলো না, এমনও তো হতে পারে তাই না, ওই জন্য। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার যেহেতু অঙ্কের সাজেশন দিয়ে দিলাম, সেহেতু আগামী দিন থেকে অঙ্কের পরীক্ষাও নেওয়া হবে। আর ও কম্পিউটার শাটডাউন করে দিয়ে আর লাগবে না। হ্যাঁ কি হয়েছে, অল প্লাস F4 শাটডাউনে উইন্ডি চলে এলো, এন্টার, তাই তো? আমি জানতাম না, ও বলে দিল তাই। আমি জানতাম না, সত্যি বলছি। বিশ্বাস করে না এরা। আমি জানতাম না, মানে জানতাম বলতে ভুলে গেছিলাম, জানতাম বটেই। ও অঙ্ক আর বিজ্ঞানটা রেখে দিয়েছি, আর বাদ বাকি সব তাড়িয়ে দিয়েছি। সেলাইটা আমিই করি তো, আমি জুতো সেলাই থেকে, হ্যাঁ এই আমি আগে জুতো সেলাই করতাম জানো। কৃষ্ণনগর স্টেশনের সামনে জুতো সেলাই করার কি পয়সা বলো তো? ঘুম বোধহয় না, ঘুম বীরভূম, ঘুম বোধহয় বীরভূম না, বীরভূম না, এই শোনো, এই যে বীরভূম না, ঘুম ঘুম ঘয়সুম। এই শুনে নাও, পরীক্ষার জন্য প্র্যাকটিস শুরু করার আগে তোমাদের জানতে হবে যে তোমরা নিজেরা কত পেতে চাও, তাই না? ওই জন্য আমি একটু বলে দিচ্ছি যে ও কোশ্চেন ব্যাংক লাগবে না। শোনো, সবার প্রথমে তোমাদের যে হ্যাঁ অল সাবজেক্টেরই সব, এই শোনো সবার প্রথমে দেখো তোমাদের পরীক্ষা হবে কততে বলো তো? তোমাদের পরীক্ষা অল টোটাল মার্ক থাকবে 15, হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে 15 মার্কের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপিলে ফেল করে, মানে 4-5ও পায় না। আচ্ছা এ বছরে কেন পায় না? বছরের শুরু থেকে অনেকের অনেক সমস্যা থাকে, ওই জন্য। সর্বপ্রথমে দেখো তোমার নাম্বার তুলতে পারবো কোথায়? দেখো সব থেকে সহজ হচ্ছে 1 নাম্বার আছে পাই চিত্র। পাই চিত্রতে 4 মার্ক আছে, এই মার্কটা সবাইকে তুলতে হবে। পাই চিত্র সহজ। আচ্ছা এবার 2 নাম্বার বলো। আচ্ছা পাই চিত্রের সঙ্গে শোনো, পাই চিত্রের সঙ্গে অরে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে সম্পাদ্য। আচ্ছা কি টুকবা? হ্যাঁ ডুগলি সম্পাদ্যটা যে অরে আসবে, মানে সম্পাদ্যতে বলবে যে ওই একটা বর্গক্ষেত্র আঁকো, যেগুলো যে পূর্ব পাটে আছে, ঠিক আছে? তোমরা পাই চিত্র করবে, চলে আসো, ঠিক আছে? সুতরাং সম্পাদ্য করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা 2, আচ্ছা 2 মার্কে আছে সংক্ষিপ্ত প্রশ্ন পাটিগণিত আর বীজগণিত থেকে। পাটিগণিত আর বীজগণিত,
আগে থেকে লিখতে যেও না। আচ্ছা, এখানে পাটিগণিতের যে দুটো কোশ্চেন আসবে সেগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্নাবলী থেকেই আসবে। বলছি, আসো আসো আসো। আচ্ছা শোনো, এই যে পাটিগণিতের পোর্শন আছে, ঠিক আছে, এখানে তোমাদের কোশ্চেন দেবে হচ্ছে মূলদ সংখ্যা থেকে। তাহলে মূলদ সংখ্যা থেকে তোমরা বলবে যে দুটো সংখ্যার মাঝখানে মূলদ সংখ্যা লেখো, পারবা। তাহলে মূলদ সংখ্যা থেকে তোমরা পাচ্ছ 2। অর মানে সম্পাদ্য, অরে এখানে সম্পাদ্য আছে। সম্পাদ্য মানে জ্যামিতি, ওই বলবে যে বর্গক্ষেত্র আঁকো, পাঁচশ্রেণী বাহু বিশিষ্ট, ওইগুলো। আচ্ছা কি কি, আচ্ছা বীজগণিতে আসি। এখানে বীজগণিতে অঙ্ক দেবে সরল অঙ্ক। সরল অঙ্ক মানে তোমাদের হচ্ছে এই শোনো শোনো শোনো, বীজগাণিতিক সংখ্যামালার গুণফল, আসো আসো, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ভাগ দিয়েছি না, বীজগাণিতিক সংখ্যামালার গুণ ভাগ আর ঘনফল নির্ণয়, এই চ্যাপ্টার গুলো থেকে যে সরল জাতীয় অঙ্ক আছে সেইগুলোর মধ্যে এখানে একটা কোশ্চেন আসবে 2 মার্কের। ফুল পেজ পরীক্ষা নেবো তোমাদের বিগত বছরের স্কুলের প্রশ্নগুলি থেকে। চলে আসো। হ্যাঁ হ্যাঁ, ও তাড়াতাড়ি তো 8টা, এখন তো 7:30। 8:30 এখন কি, ও শুরু করতে করতে 10টা, আমি একবার গিয়ে গেছিলাম। সেই বললাম না আগের দিন। কে? আমার লজ্জা মজ্জা নেই। এই তো কালকে যাচ্ছিলাম সুবিধে পাড়ে দেখে খিচুড়ি বিলি করছে, দিয়ে বসে বললাম। উৎপাদক, সম্পাদ্য। সম্পাদ্য মানে বলছি, সম্পাদ্য মানে হচ্ছে জ্যামিতি, কম্পাসের সাহায্যে বর্গক্ষেত্র আঁকো, ত্রিভুজ আঁকো, এগুলো। আচ্ছা এটা পূর্ব পাঠে আছে, হ্যাঁ ওটা লাগবে না। আচ্ছা 3-এ চলে আসি। 3-এ আছে বীজগণিত। আচ্ছা 3-এ আছে উৎপাদক, উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা উৎপাদকে বিশ্লেষণ আসবে তোমাদের দুটোর মধ্যে একটা, না আচ্ছা এই শোনো শোনো শোনো, তোমাদের উৎপাদকে বিশ্লেষণে দুটো অঙ্ক দেবে, তার মধ্যে একটা করতে হবে। একটা অঙ্ক ঘনফল দিয়ে থাকবে, একটা বর্গ দিয়ে থাকবে। ঘনফল মানে কিউবের অঙ্ক থাকবে, একটা স্কোয়ারের অঙ্ক থাকবে, তার মধ্যে একটা করতে হবে, ঠিক আছে? না আমি জাস্ট সিলেবাসটা বলছি, ঠিক আছে? তাহলে এখন তার টোটাল কত নাম্বার হলো দেখো, 3 4 5 6 7 আর 4-এ 7-এ 4-এ কত, 11। উৎপাদক হয় কিউবের অঙ্ক আসবে না স্কোয়ারের অঙ্ক আসবে, দুটোর মধ্যে একটা আসবে। হ্যাঁ লিখে নাও। আচ্ছা 4, আমি এবার হচ্ছে শর্ট কোশ্চেনে আসি। হ্যাঁ পাটিগণিত থেকে 1 মার্ক আসবে, বীজগণিত থেকে 1 মার্ক আসবে, আর জ্যামিতি থেকে 2 মার্ক আসবে। আচ্ছা এখানকার পাটিগণিত, এই শোনো শোনো, পাটিগণিত মানে বীজগণিত, এই মূলদ সংখ্যার অঙ্ক আসবে। শোনো পাটিগণিত মানে এখানে মূলদ সংখ্যার কোশ্চেন আসবে, এটা পারবা। বীজগণিত, এখানে বীজগণিত মানে হচ্ছে কোন একটা মান নির্ণয়, আচ্ছা বীজগণিত ছেড়ে দিলাম, ও নিয়ে ধরছি না আর কিছু। জ্যামিতি, হ্যাঁ হ্যাঁ বীজগণিতে, আচ্ছা বীজগণিত মানে হচ্ছে কি 4 মার্ক, বীজগণিত মানে 1 মার্ক। জ্যামিতি, আচ্ছা এবার বলেছে, আচ্ছা বীজগণিত, বীজগণিতে আসবে মান নির্ণয়। বীজগণিতে আসবে x, y এর মান নির্ণয়। মান নির্ণয় নিয়ে আমি হয়তো আসতে পারে না, এটা কোশ্চেন প্যাটার্ন এভাবেই আসে। আচ্ছা লাস্ট আছে জ্যামিতি। আচ্ছা জ্যামিতি থেকে যা কোশ্চেন আসুক তোমরা পারবা। জ্যামিতি হচ্ছে ওই সম্পূরক কোণ, পুরক কোণ,
ওই জায়গা থেকে জ্যামিতি আসবে। সম্পূরক কোথা থেকে গো? ঠিক আছে, তাহলে কি গো? পাটিগণিত, ওই পাটি মানে পাটিগণিত। কি? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা এবার করাবো কি বলছি শোনো। তাহলে এবার বলে আমাদের যে সিলেবাস আছে এখানে পূর্ব পাঠের পুনরালোচনা করার প্রয়োজন আছে কি নেই বোঝাবে এবার। কি হয়েছে না? আচ্ছা এখানে পূর্ব পাঠের পুনরালোচনা করার জায়গা আছে, আছে তো বটে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ পাটিগণিতের জায়গাটাই আছে। ক্ষেত্রফল নির্ণয় আছে, হ্যাঁ বলো। না করাবো না কেন? আচ্ছা এই শোনো, ক্ষেত্রফল নির্ণয়ের সঙ্গে অরে কি আসবে বলো তো? মূলদ সংখ্যা। যে মূলদ সংখ্যা পারবে সে কেন ক্ষেত্রফল নির্ণয় করবে, তাই না? আর যেটা সহজ নয় তা হতে পারে, সমস্যা নেই। আচ্ছা এটা টুকে নাও, তারপরে কতগুলো জিনিস বলবো শুনবা ভালো করে, কারণ আচ্ছা নন্দিতার কি খবর গো? তোমাদের পাড়ার লোক? ওই তো মাঠ পার করলেই তো হয়। ও হ্যাঁ বলো তো। ও পুজো, ও আচ্ছা ধন্য আমি। সঙ্গীতের একটু পুজো করার দরকার। সঙ্গীতের 4 দিন শুয়ে থাকবে, একদিন পুজো করে। এটা শুধু বীজ হয়ে গেছে তো বলো, লিখবে তো এরা। তুমি ব্যান্ডেড নিয়ে টানা হেঁচড়া করছো কেন? ও মানে ব্যান্ডেড বললেও স্টাইল হয়ে যায় ওটা? আচ্ছা আচ্ছা এমনও ব্যাপার আছে, তো জানতাম। আরে দি দাও, ও কেঁদে ফেলবে। এ হয়ে গেছে টোকা। না আমি দেখিনি, তুমি ব্যাগে ঢুকিয়ে রাখো ওটা। হ্যাঁ এই শোনো, এর মধ্যে সহজে নাম্বার পাওয়ার জায়গা কোনগুলো একটু বলে দিই। দেখো 1 নাম্বার পাই চিত্র থেকে সহজে নাম্বার পাওয়া যাবে একজনা, তাহলে 4 মার্ক পাওয়া গেল সহজে। 4 মার্কই দেবে, কমে দেবে না। আচ্ছা 2 নম্বর হচ্ছে মূলদ সংখ্যা, এখান থেকে 2 পাওয়া যাবে, 4 আর 2 কত হলো 6। আচ্ছা এরপরে আছে জ্যামিতি, 2 মার্ক পাওয়া যাবে, কত হলো 8। এই পাটিগণিতের এখানে 1 পাওয়া যাবে 9। তাহলে এই 9 মার্ক পাওয়া হচ্ছে সহজ, মানে বীজগণিত থেকে বাদ দিয়ে দিলাম। আগে বছর ডি কে কে পেয়েছিলে? ও হাত তুলছি, তোলো। যারা যারা ডি পেয়েছিলে হাত তুললে তোলো, না তুললে না তোলো, কিছু যায় আসে না। তোমরা হচ্ছে ওই বীজগণিত বাদে বাকি যে অংশগুলো দাগিয়ে দিলাম, শুনে নাও, দাঁত বের করো না, সেগুলো আগে করবা, ঠিক আছে? আচ্ছা বিশেষ করে দুটো জায়গা দেখো এখানে কিন্তু, আচ্ছা এখানে কিন্তু 3টে অধ্যায় আছে, শুনে নাও। এই 9 মার্কের জন্য 3টে অধ্যায় আছে। 1 হচ্ছে পাইচিত্র, 2 হচ্ছে মূলদ সংখ্যা, আর 3 হচ্ছে ওই সম্পূরকক্ষণ পুরক্ষণের ওই চ্যাপ্টারটা, ঠিক আছে? ওইখান থেকে যে অঙ্কগুলো দাগিয়ে দিয়েছি, এই কটা অঙ্ক যদি পড়ে চলে যাও ভালো করে, তাহলে কমন আসুক না আসুক কিন্তু নিজে সেই দক্ষতা তৈরি হবে যে তুমি 9 নাম্বার তুলতে পারবা, ঠিক আছে? এবার তারপরেও যদি না করো, মানে ডি মন্দিরে 2 টাকার বাতাসে দিয়ে যদি শপথ করো যে পাবোই ডি, তাহলে আমার আর কিছু করার নাই। এরপরে পরীক্ষার 20 দিন বাকি আছে এখনো, যদি চেষ্টা করো তাহলে ডি তো হবে না। তুমি কত পেয়েছিলে? সি পাইছিলে, এবার এ পেতে হবে। অনেক ধন্যবাদ। এবার হচ্ছে পরীক্ষার রুটিন লেখো।
বলছে কত লিখবো? কি কোথায় বলে কিছু না, তারপরে বলবে এইটা বলছিলাম, কি করে হবে? আচ্ছা আমার এখানকার মক টেস্ট, আমার এখানে মক টেস্ট হবে, স্কুলে আসল টেস্ট হবে। আচ্ছা কাকে গো? এই রোহিত, রোহিত কুমার, যাও চল যাও, যাও যাও। আচ্ছা ওখানে তো ঠিকই আছে, তা বস। এই শোনো, সবার প্রথমে হচ্ছে যে সকল চ্যাপ্টার গুলো খুব সহজে করা সম্ভব সেইগুলোর পরীক্ষায় নেব, হয়েছে? তোমাদের কে, তোমাদের এখানে জনগণদেরকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হলো, একটা হচ্ছে গুড বয় ছেলেপেলে আর হচ্ছে কচি পাঠা। না না, আগের বছরের মতো এমনি বলছি। হ্যাঁ, তাহলে বিষয়টা দাঁড়াবে কি, যারা আগের বছর ডি পেয়েছিলে তারা যদি এবার ডি না পাও, সেহেতু অল্প সিলেবাসই ভালো করে করবা, যাতে সেই অঙ্কগুলো করে আসতে পারো, ফুল নাম্বার পাওয়ার আশা রেখো না। আর যারা মোটামুটি আগেরবার ডি পাওনি তারা এবছর চেষ্টা করবা ভালো করে পরীক্ষা দেওয়ার। সুতরাং রুটিন দুটো হবে, আগে থেকে কেউ লিখতে যেও না। হ্যাঁ, আমি লিখি আগে, বলে ভালো। প্রিয়াংশু ডি পেয়েছিলে নাকি? পাওনি? সিরিয়াল নাম্বার, এসএল নাম্বার, সিলেবাস। আচ্ছা আচ্ছা, তোমার একটা জিনিস মনে রাখবা, শোনো, তোমাদের অঙ্কের সিলেবাস শেষ, বিজ্ঞানের সিলেবাস আর 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং ক্লাস তো সেই লিমিটেডই আছে, জায়গাগুলো একটু বড় বড় রাখবা। হ্যাঁ, তো মাথা আছে। ও কিন্তু ভালো কথা বলেছে, তুমি ট্রাই করে দেখতে পারো। না না, এই শোনো, তোমাদের এখানে এই যে ছকটা বলছি, না না, সবার একসঙ্গে থাকবে। এই শোনো, এই যে শোনো, ছকগুলো বড় বড় করে টানার উদ্দেশ্য হচ্ছে এই ছকের মধ্যে তোমরা এখন অঙ্কটা লিখবা, 2 দিন পরে বিজ্ঞান শেষ হয়ে গেলে বিজ্ঞানের পরীক্ষা শুরু হবে, তখন এই ছকের মধ্যে তোমরা বিজ্ঞানটা লিখে নেবো, ঠিক আছে? কারণ একদিনে তখন দুটো করে পরীক্ষা হবে, তাই না? আলাদা আলাদা করে কিছু হচ্ছে না। আচ্ছা, 1 2 3 কদিন? 11 দিন মানে এপ্রিলের 1 তারিখে পরীক্ষা না? ঠিক আছে, 11 দিন কোথায়? আজকে কত তারিখ? আজকে হচ্ছে 10 তারিখ, তাহলে হাতে 20 দিন আছে। আচ্ছা, 20 দিন মানে হচ্ছে 3টে 9টা ক্লাস, তাই না? তা 9টা ক্লাস তো আমরা পাবো না, 7টাই ধরি। এবার প্রথম থেকে এটা থার্ড সেমিস্টারে ওটা করে বেশ উপকার পাওয়া গেছে, একটু কিছু উপকার পাওয়া গেছে ওই জন্য। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে, এই শোনো, প্রথম দিনের পরীক্ষা হচ্ছে পাই চিত্র হবে। ডেট আমি লিখবো না, কারণ ডেট মেনটেন যদি না হয় ওই কারণে। সবার প্রথম হচ্ছে পাই চিত্র, অঙ্কের অধ্যায় পাই চিত্র, কোনো ছুটি নেই। হ্যাঁ, আচ্ছা, সায়েন্সেরটা পরে হবে, জায়গা রেখে দিলাম।
সব হবে। সায়েন্স আপাতত নেই, পরে আছে। আচ্ছা 2 নাম্বার দ্বিতীয় দিন হচ্ছে অঙ্কের মূলদ সংখ্যা। সিরিয়াল নাম্বার, হ্যাঁ। আচ্ছা সায়েন্সের ওটা পরে জানানো হবে। লেখো লেখো লেখো। আচ্ছা ডেট পরীক্ষার সময় দেওয়া হবে। আচ্ছা হয়ে গেল। কি লিখবা? ডেট লিখতে হবে না। আচ্ছা পাই চিত্র হয়ে গেল, মূলদ সংখ্যা হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, ও দাও। আচ্ছা আচ্ছা কাটাকুটি কিছু করবো না। আচ্ছা তোমাদের ক্যাটাগরি এ আর বি থাকলো, এখানে আমি দুটোই লিখে রাখছি এ বি। হ্যাঁ ক্যাটাগরি এ বি। কিছু মানুষ এ ক্যাটাগরিতে থাকবে, কিছু মানুষ বি ক্যাটাগরিতে থাকবে। হ্যাঁ ওই যারা ডি পেয়েছে তারা বি আছে। আচ্ছা এ আর ডি লিখে রাখি, এটা বেটার হবে। এ আর ডি, ওই সি পেলেও ডি, না সি পেলে এ তে আছে। যারা আগেবার একমাত্র ডি পেয়েছে তারা ডি ক্যাটাগরিতে আছে। প্লাস প্লাস এই ভালো করে শুনবা। এবার 3 নাম্বার দিন, ঠিক আছে? 3 নাম্বার দিন হচ্ছে দুটো ক্যাটাগরিতে দুটো অধ্যায় পরীক্ষা থাকবে। 3 নাম্বার দিন হচ্ছে, শুধু লিখে যাও, অধ্যায় 4। অধ্যায় 4 হচ্ছে ক্যাটাগরি এ এর জন্য, আর হচ্ছে পাই চিত্র ডি ক্যাটাগরির জন্য। আচ্ছা সায়েন্সেরটা পরে বলা হবে। না না আমি নেবো কেন, আমার ভূত এসে নিয়ে যাবে। আচ্ছা ম্যাথ। আচ্ছা এবার হচ্ছে 4 নাম্বার দিন। 4 নাম্বার দিন হচ্ছে অধ্যায় 5, আচ্ছা ঘনফল নির্ণয়। হ্যাঁ ওদের ওটা রিভিশন হবে। অধ্যায় 5 এটা হচ্ছে এ ক্যাটাগরির জন্য। আচ্ছা মূলদ সংখ্যা কি? ওই তো মানে সি পাওয়া লোকগুলো এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে। আচ্ছা মূলদ সংখ্যা শুধুমাত্র বি ক্যাটাগরির লোকজন দেবে। আচ্ছা এরপরে সায়েন্স কি? ও হ্যাঁ ডি, ধন্যবাদ, সব হবে। আচ্ছা এরপরে হচ্ছে 5 নাম্বার দিন অঙ্কের হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ, সন্নিহিত কোণ। অধ্যায় 6। অধ্যায় 6 এ আর ডি দুটো ক্যাটাগরির লোকজনই দেবে। বুঝবা, ক্যাটাগরি দুটো ভাগ করে দিলে বুঝতে পারবো। আচ্ছা 6 নাম্বার আর 7 নাম্বারে কিছু নেই। আমরা পাঁচটা পরীক্ষার মাধ্যমেই সবকটা ক্লাস মানে সবকটা সিলেবাস পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের, ঠিক আছে? হ্যাঁ ডেট লাগবে না, ও ডেট একটু এদিক ওদিক হয়ে গেলেও মিলবে না, পরে আবার ক্যাচাল করবা ও। হ্যাঁ কি মানে অধ্যায়ের নাম লিখে দিয়েছে, কি লিখে দেবো? এ আর ডিটা বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক বলেছো, ধন্যবাদ। আচ্ছা এবার আমাকে একটুখানি বলবা যে মানে আমি নাম ধরে ডাকবো, এবিসিডি কি পেয়েছো রেজাল্টে সেটা বলবো। আমি হ্যাঁ হ্যাঁ কে ইনসাল্ট মনে করছে? তো মান সম্মান আছে কিছু, তোমার ইনসাল্ট করবে? স্টুডেন্ট এবার মান সম্মান থাকে। আচ্ছা সঙ্গীতা, আহেলি, অমৃতা, নন্দিনী, নন্দিতা, হাসিনী, কর্ণ, সর্ব, শুভদীপ, সমর, সুজয়, প্রিয়াংশু, শুভজিৎ, রোহিত, মোহন, হ্যাঁ
প্রিয়াঙ্কা নাম তো ডাকিনি। অর্পিতা, মৌসুমী তো, হ্যাঁ। প্রিয়াঙ্কা কাটা, সুদীপ, অর্ঘ্য, অনিক, মিঠু, ঈশান, অক্ষয়, শ্রেয়া। এই শোনো, আমাকে একটুখানি বলো যে সঙ্গীতা আগেবার কি পেয়েছিলে এবিসিডি? অঙ্কে অঙ্কে এ পেয়েছিলে। আচ্ছা, আহেলি কি পেয়েছিলে? সি পেয়েছিলে। অমৃতা কি পেয়েছিলে? হ্যাঁ, এম, ওই এ পেয়েছিলে। আচ্ছা, নন্দিনী কি পেয়েছিলে? কে সি পেয়েছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা নন্দিতা তো আসেনি, নন্দিতা আসেনি মানে ডি পেয়েছে ধরে নি। আচ্ছা, কর্ণ, ডি, ও ডি 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 পেয়েছে তো, ও সি পেয়েছো। আচ্ছা, সর্ব ডি পেয়েছে। শুভদীপ তাহলে ডি, তাহলে কি মনে নেই মানে ডি। আচ্ছা, ওই ডি, ওই সি ডি সমান আমার এখানে, চাপ নিও না। আচ্ছা, সমর ডি পেয়েছে। আচ্ছা, সি করে দিলাম, যাও তুমি। আচ্ছা, সুজয় বি পেয়েছে। আচ্ছা, প্রিয়াংশু শুভজিৎ ডি পেয়েছিলে? ডি তো, আরে মানুষ ভিক্ষা চাইতে লজ্জা পায় না, তুমি ডি পেয়েছো, বলো। রোহিত, ও এখানে ডি পেয়েছিলে। আচ্ছা, মোহন বি পেয়েছে, বাহ। অর্পিতা সি, মৌসুমী ডি, প্রিয়াঙ্কা তো আসেনি, ডি পেয়েছে। সুদীপ তো ডি, গুড বয় ছিল। অর্ঘ্য বি, ও এ হয়নি, আচ্ছা। আচ্ছা, অনিক সি, মিঠু ও ডি, গুড বয় ছিল। ঈশান কি প্লাস, এ প্লাস, ওটাও এই হলো। আচ্ছা, অক্ষয় ও তো গুড বয় ছিল, ডি পেয়েছে। শ্রেয়া সি প্লাস, তো এবছর তো আমার মনে হচ্ছে ডি বাবা, যাই হোক ঠিক আছে। এই শোনো, যেসব মানুষগুলো এ পেয়েছো, বি পেয়েছো আর সি পেয়েছো, এই মানুষগুলো মোটামুটি পড়াশোনা করতে মানে করেছে আর কি আগের বছর, ওই জন্যই হচ্ছে। আচ্ছা, বাদ বাকি যারা ডি পেয়েছো, ঠিক আছে, তারা যদি এবার ডি না পাও, ওই জন্য এখানকার যে ডি লেখা আছে ওই সিলেবাস ফলো করবো, ওই রুটিনটা ফলো করবা। মানে যারা ডি পেয়েছো আগের বার, তারা এখানকার ডি এর রুটিন ফলো করবা। আচ্ছা আচ্ছা, আর যারা এই শোনো শোনো শোনো, যারা এ বি সি মানে এই তিনটের মধ্যে আছো, তারা নিজেরা যেহেতু সিলেবাস বলে দিলাম, রুটিন বলে দিলাম, কমন কি আছে বলে দিলাম, তারা চেষ্টা করবে যে ওগুলো ভালো করে প্র্যাকটিস করে, মানে দেখো বিশ্বাস রাখতে হবে যে দাদা বলেছে মানে আসতে পারে, তুমি তো নিজে কিছু জানো না, ঠিক আছে, বিশ্বাস রাখতে হবে। কারণ এবার আমি বিশ্বাস নিজের উপর অত রাখি না, বিগত 2-3 বছরের তথ্য অনুসারে আমি দেখেছি কম্পিউটার ব্যবহার যেগুলো সাজেস্ট করে দিয়েছে সেগুলো সিস্টেম আছে, ও হয়ে যায়। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে সেই হিসাবে আসে, ঠিক আছে, মোটামুটি যেগুলো দাগানো হয়েছে ওই ক্যাটাগরির কোশ্চেনই আছে, ও যদি ওগুলোও না আসে ওই ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে, সুতরাং ওগুলো ভালো করে করবা। এবার প্রশ্ন হচ্ছে যে কার পরীক্ষা কি থাকছে। দেখো, প্রথম দিনের রুটিনে কি লেখা আছে, পায় চিত্র এ কমা ডি। আচ্ছা, এ ক্যাটাগরি ডি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি করা যারা আগে বছর ডি পেয়েছে, ডি কে কে পেয়েছে হাত তোলো তো দেখি কচি মুখে, এর বড় করে তোলো না। এক দুই, তুমি ডি পেয়েছো, হাত তুলছো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9, মানে 10-12 জন পেয়েছে এবার, অনেকে তো আসেনি। আচ্ছা শুনে নাও, যারা কথা না শোনো, যারা ডি পেয়েছো তারা এবছর শুনে নাও, তারা শুধুমাত্র এইখানে এই রুটিন গুলোতে যেখানে যেখানে ডি লেখা আছে সেই সিলেবাস ফলো করবে। মানে প্রথম দিনের পরীক্ষাতে পায় চিত্র আছে না, লেখা আছে এ কমা ডি, ডি আছে মানে কি, মানে আচ্ছা এ কমা ডি মানে সবাই আছো, এ কমা ডি মানে সবার সেম সিলেবাস। দ্বিতীয় দিন এ কমা ডি মানে সবার সেম সিলেবাস। 3 নাম্বার দিন অধ্যায় 4 কারা দেবে, যারা আগেবার ডি পায়নি, আর যারা ডি পেয়েছে তারা পায় চিত্রই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ পায় চিত্র গলা দিয়ে নামছে না।
তাই না? এখন অনেক মিঠু আছে, অক্ষয় জীবনে এখন করতে পারে না, তো ওদের তো বাজিদের করতে হবে, করে দেখাবো। তুমি আগেবার ডি পেয়েছিলে না এ পেয়েছিলে? মানে মানে ডি তো পাওনি। যারা ডি পেয়েছে তারা শুধুমাত্র ডি ফলো করবে। এই শুনে নাও, যারা রেজাল্ট আগেবার ডি পেয়েছে, আচ্ছা এরা তোমরা কিন্তু ভেবো না যে তোমাদেরকে অপমান করা হচ্ছে, তোমাদের অপমান না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমাদের মানসিকতা সব খাবো, সব খাওয়ার দরকার নেই, অল্প খাও, বেশি করে খাও, মানে ভালো করে খাও, তাহলেই হবে। ঠিক আছে, তোমরা ডি ভালো করে প্র্যাকটিস করবা, যাতে মানে জিরোটা না পাও, 15-র মধ্যে জিরো পেলে ভালো লাগবে না। আচ্ছা পরেরটা। আচ্ছা এবার চলে আসি 4 নাম্বার দিয়ে দেখো, এ কাদের জন্য? আচ্ছা অধ্যায় 5 কাদের জন্য? যারা আগেবার ডি পায়নি, আর যারা ডি পেয়েছিল আগের বছর তারা মূলদ সংখ্যা করবে। লাস্টের দিন এডি আছে মানে কি অধ্যায় 6 সবাই করবে। ক্লিয়ার হচ্ছে? কি সায়েন্স তো সিলেবাস শেষ হয়নি কি? হ্যাঁ এই শুনো না, পরীক্ষা সব থেকে বেশি অঙ্কের দেখো, একটা একটা চ্যাপ্টার করে, চ্যাপ্টার কিছু নাই তোমাদের, ওই খুব জোর হলে 10 মার্কের পরীক্ষা হতে পারে, ওর বেশি হবে না। চেষ্টা করো 5-এর মধ্যেই সেরে ফেলার, হাইয়েস্ট 10। কি হ্যাঁ অঙ্ক হয়ে গেছে, এবার বিজ্ঞান করাবো, তুমি চলে যেতে পারো। কি সিলেবাস শেষ হচ্ছে না তো ছবি আঁকলে চলে যাও। 6-7 নেই কিছু, না না না। এই আচ্ছা আচ্ছা একটা জিনিস তোমাদের বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে না হয়তো 6-7 এটা লাগতেও পারে, সুতরাং জায়গা রেখে দিও। ছুটি হয়নি এখন, বিজ্ঞান করাবো। কোথায় পড়ে আছে গো? কটার সময়? তো এখন 8টা বাজে, 1 ঘন্টা ধরে ঘুরে বেড়াবা? এই আচ্ছা এই জিনিস এখন ক্লিয়ার হলো না? দেখো যারা সি পেয়েছে তারা এ ফলো করবে, যারা এই আচ্ছা আমি একটা জিনিস লিখেই দিই। এই শোনো শোনো শোনো, যারা মনে করো পরীক্ষাতে এ বি সি হয়েছে এই ক্যাটাগরিতে পেয়েছো, তারা এ ফলো করবা। আর যারা ডি পেয়েছে ডি ইকুয়াল টু ডি, যারা আগেবার ডি পেয়েছে তারা ডি ফলো করবে। তুমি কি ডি পেয়েছো? তা তুমি এ ফলো করবা। শুধুমাত্র যারা ডি পেয়েছে একমাত্র তারা ডি ফলো করবে। আচ্ছা তার মানে আগামী ক্লাস কি বারে? মঙ্গলবার। মঙ্গলবার তাহলে পরীক্ষা হবে পাই চিত্র, ঠিক আছে? কি বিজ্ঞানে যেমন পড়া চলছে তেমনই চলবে, বুঝে ফেললাম। আচ্ছা তোমাদের হচ্ছে কথা না, এই পাই চিত্র এর মধ্যে দুটো পরীক্ষা নেওয়া হয়েছে, দুটো পরীক্ষাতে অনেক ভুল ধরে দিয়েছি, তোমরা হচ্ছে সেই ভুলগুলো শুধরে নেবে। ও কি হচ্ছে? আচ্ছা এই শুনে নাও, ওই ভুলগুলো শুধরে নেবে। আর একটা জিনিস, তোমাদের হচ্ছে পাই চিত্রের জন্য আমি এখানে 10 মিনিট টাইমে দেবো, বাড়িতে 8 মিনিট টাইমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। করুক, প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে ক্যালকুলেশন। ঠিক আছে আগামী দিন পাইচিত্র পরীক্ষা দেখেছো, রুটিন দিয়ে দিলে মানে আগামী ক্লাস থেকে পরীক্ষা। এই শুনে নাও, আগামী ক্লাসে তাহলে কি পরীক্ষা থাকছে অঙ্কে? পাইচিত্র। আর কি সবার কি? আচ্ছা আমি চাইবো যে যে কোনো রকম কন্ডিশনের জন্য কামাই না হয়। কামাই যদি হয়েছে, গার্জেনও ঝাড় খাবে, স্টুডেন্টও ঝাড় খাবে, দুজনাই মাথার জন্য থাকে। তুমি জানো না? আমি গার্জেনকেও জানি না, পরিষ্কার কথা, ঘুরতে যাওয়া যাবে না, এই 15-20 দিন ঘুরতে যাওয়া যাবে না। সে তুমি যেতে পারো, ওই 2 মাস তোমাদের জন্য চিল্লিয়ে গলা ব্যথা করে, তারপর তুমি ঘুরতে যাবো পরীক্ষার 15 দিন আগে, মজা পেয়েছো? বাড়িতে পরিষ্কার বলে দেবা যে ঘুরতে যাওয়া যাবে না, সে লোকে মরে গেলে শ্রাদ্ধ খেতে যেতে হবে না, আর বিয়ে বাড়ি যাওয়ার তো দরকারই নেই।
এই দাদা কি বলছে? ফ্যামিলিকে যেতে দিব না, পেট ব্যথা, কাঁদবা, পেট ধরে বসে পড়বা। কাকার বিয়ে বলবে 2 মাস পরে করতে। স্কেল ব্যাগে ঢুকো। একটু পরে দিচ্ছি। ইগলু ইগলু হচ্ছে উত্তর মেরুতে দেখা যায় বোধহয়। হ্যাঁ কি গো, দেবো একটু পরে দিচ্ছি। এই শোনো, শুনে নাও, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পদার্থের অবস্থা। পেজ আমার লাগবে না, বলে দিচ্ছি শোনো। মনে করো একটা সাধারণ জিনিস, জল নিয়ে আলোচনা করি। জল না, লাগবে না, লাগবে না। মনে করো হাতে এক টুকরো বরফ আছে, করো হাতে, এমন করো, করবা তো। আচ্ছা, হাতে যদি বরফ থাকে তাহলে কিছুক্ষণ পরে কি হবে? গলে জল বেরোবে। আচ্ছা, তার মানে আস্তে আস্তে দাঁড়া, তার মানে বরফ হাতের উপরে রাখলে জল হলো। আচ্ছা, জল মনে করো বরফ ফেলে দিলে, হাতটা ঘষে নিলাম, তারপরে কি হাতে জল থাকবে? কিছুক্ষণ পরে জল কোথায় যাবে? ও, তার মানে জল থেকে বাষ্প হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তার মানে পেলাম কি পদার্থের বিভিন্ন অবস্থা হতে পারে। যেমন বরফ কেমন অবস্থা? কঠিন। আচ্ছা, বরফ কঠিন অবস্থা। আর জল তরল, আর বাষ্প গ্যাসীয় অবস্থা। হয়ে গেল এটুকুনি। এবার বিষয়টা যে বরফের সংকেত H2 হয়ে যাবে, জলের সংকেত হবে, জলের সংকেত, বাষ্পের সংকেত H2 হয়ে গেল। তাহলে আমরা আজ পর্যন্ত জানি যে পদার্থের 3টা অবস্থাই হয়, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো যে অনেক বিজ্ঞানী আছে, ওদের এখন টিম থাকতো, ও আছে কিছু, আর আছে নাম নাম দেওয়া নেই বইতে না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বিজ্ঞানীরা দেখলো যে এই বাষ্পকে যদি উচ্চ তাপমাত্রায় গরম করা যায়, তাহলে বাষ্পের মধ্যে যে পরমাণুগুলো আছে, মানে হাইড্রোজেন আর অক্সিজেন, তারা ভেঙে যায়। হাইড্রোজেন অক্সিজেন ভেঙে যায়। এমনকি তাকে যদি আরো গরম করা যায়, তার মধ্যে যে মানে এক একটা পরমাণু, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণুর গঠনই ভেঙে যায়। তার মানে প্রকৃতিতে কি থাকে সেই সময়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এমন অবস্থা। এই যে ঘটনা, এই ঘটনার এখানে পদার্থের যে অবস্থা পাচ্ছি আমাকে, এটাকে আমরা বলি প্লাজমা। এটাকে আমরা বলি প্লাজমা। তাহলে আপাতত আজকে পদার্থের কটা অবস্থা পেলাম? 4টে অবস্থা পেলাম। কঠিন, তরল, বাষ্প না, কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা। আচ্ছা, প্লাজমা কেমন হয়? আচ্ছা, তোমাদের বইতেই ছবি দেওয়া আছে, বই বার করার দরকার নেই, তবুও দেখবে যে সূর্যের উপরে সৌর ঝড় বলে না, যে যেমন হচ্ছে আগুন ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আচ্ছা, আগুন তো দেখেছো? আগুন হচ্ছে পদার্থের প্লাজমা দশা। আগুন হচ্ছে পদার্থের প্লাজমা দশা। গ্যাসীয়র পরে, হ্যাঁ হ্যাঁ, কোষেও পড়েছিল। কি হয়েছে গো? তোর মনে আগুন লেগেছে? কি হয়েছে তোমার? হয়নি তো? ওরা যাচ্ছে, তুমি ওর পিঠে হাত দিয়েছো কেন? প্লাজমার পরে আরো অনেক দোষা আছে। এবার শোনো, এই শোনো শোনো শোনো, শীতকালের কথা ভাবো। শীতকালে আমরা এই ঘরের মধ্যে 24 জন এটা সেটা বসে পড়তাম, কিন্তু এখন হচ্ছে না। তাহলে বিষয়টা হচ্ছে যখন এই কথা বলা হবে না, তুই না, ওসব করে হবে না। যাও পড়ো। আচ্ছা, ঠিক আছে, তাই তুই চুপ থাকো। এই শোনো, হয়েছে কঠিন পদার্থের মধ্যে পদার্থের কণাগুলো কিভাবে থাকে দেখো। মনে করো একটা পাত্রের মধ্যে কোনো কঠিন বরফ আছে ধরো, তাহলে বরফের যদি এক একটা কণা হয়, তাহলে বরফের এই কণাগুলো না সুসজ্জিত ভাবে থাকে। কিভাবে থাকে? সুসজ্জিত ভাবে থাকে। এদের যে দুটো কণা, এর মাঝখানে যে ছোট যে ফাঁকের কথা, সেটা খুবই পরিমাণ কম, মানে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। হয়েছে? আচ্ছা, কাছাকাছি অবস্থান করার ফলে এরা একদম যে স্থির থাকে তা না, চঞ্চল বাচ্চাদের মতো। এরা চেপে রাখলেও মনে মনে ভাইব্রেট হয়, কাঁপতে থাকে, জায়গায় আটোসাটো ভাবে থাকে এবং
জায়গাতেই কি থাকে, কাঁপতে থাকে, হয়ে গেল। কিন্তু নড়াচড়া করতে পারে না। আচ্ছা, এরপরে চলেছি তরল। তরলের ক্ষেত্রে এটা যখন মানে বরফ যখন গলে একটু জল হয়ে গেল, দেখবো যে জল গড়িয়ে গড়িয়ে চলে যায় না? তার মানে কি অণুগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নড়তে পারছে। বরফ কোনদিন গড়িয়ে যায় দেখেছো? না না, মানে স্লিপ কাটটা আলাদা বিষয়। এই শুনে নাও, যখন এটা তরল হয়ে, শোনো শোনো, যখন এটা তরল হয়ে যায় দেখবো যে অণুগুলোর মধ্যে দূরত্ব কি হয়ে যায়, বেড়ে যায়, হয়েছে। ফলে ফলে এই অণুগুলো সুসজ্জিত থাকে কি থাকে না? থাকে না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই অণুগুলো এক জায়গা মানে নড়াচড়া করতে পারে, কাঁপতে কাঁপতে এরা নড়াচড়া করে, ঠিক আছে, স্থান পরিবর্তন করে ফেলে। আচ্ছা, 3 নম্বর গ্যাসীয়। দেখো যে গ্যাসীয় মধ্যে ব্যাপন পড়েছিল, মনে আছে? হ্যাঁ, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে ঘরের মধ্যে একজনের শুভ কাজ করলে ঘরের অন্য কোনো লোকজনও শুনতে পায়। শুভ কাজ অনেক রকম হতে পারে, পেট খারাপ হলে ভালো বোঝা যায়। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ঘরের এক কোনায় যদি সেন্ট বা আচ্ছা মশার মর্টিং স্প্রেডার নেই। আচ্ছা, মশার মর্টিন, দেখবো যে মর্টিন তো এক জায়গায় চলে, কিন্তু ওই ধোঁয়াটা কি সারা ঘরে ছড়িয়ে পড়ে না? ধোঁয়াটা গ্যাস এক ধরনের, তার মানে কি গ্যাসের অণুগুলো গতিবেগ খুব বেশি হয়, গ্যাসের অণুর গতিবেগ খুবই বেশি হয়, আর এদের কোনো সুসজ্জা নেই, সুসজ্জা নেই। এই অণুগুলোর গতিবেগ বেশি হয় বলে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু বলো তো, কঠিন পদার্থের নিজস্ব আয়তন আছে কি নেই? আছে। আকার আছে কি নেই? আছে, ঠিক আছে। তরল পদার্থের নিজস্ব আয়তন আছে কি নেই? তরল আয়তন আছে কিন্তু আকার নেই। যে পাত্রে রাখবো, গল্প করে না। পরেরটা, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন কিচ্ছু নেই, ঠিক আছে। আচ্ছা, পদার্থের, হ্যাঁ কি গো, ওটা মেয়েদের বৈশিষ্ট্য, কুটকাচালি না করলে হয়। আচ্ছা, এবার চলে, ও অপমান করলাম। আচ্ছা আচ্ছা, পদার্থের অবস্থার পরিবর্তন। আচ্ছা, পদার্থের অবস্থা কত ধরনের হয়? সাধারণত না, এখন তোমরা এরকম করে বলতে হয়, প্রথমে সাধারণত 3 ধরনের হয়, কঠিন, তরল এবং গ্যাসীয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে পদার্থের আরেকটি অবস্থা আছে যার নাম কি, প্লাজমা, হয়ে গেল। আচ্ছা, এখন যে পদার্থের অবস্থার পরিবর্তন কিভাবে হয়, দেখো, কঠিন পদার্থ তাপ গ্রহণ করে তরল হলো, তরল পদার্থ আরো তাপ গ্রহণ করে গ্যাসীয় হলো, প্লাজমা হয়ে গেল। তাহলে এই যে এদের অবস্থার মানে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি অবস্থার পরিবর্তন। তাহলে বলতে হবে কি তাপ গ্রহণের ফলে একটি এটা তো জল, বিভিন্ন তরল পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, যেমন জলের ক্ষেত্রে তোমরা পড়েছিলে +80, ওটা ওদের বৈশিষ্ট্য। যেমন এদের বৈশিষ্ট্য, এরা গল্প করবে। আচ্ছা, দেখি মৌসুমি, হ্যাঁ মৌসুমি, তাহলে মৌসুমি মনে করো বরফ থেকে জল তৈরি হলো, এ দাও দাও দাও, তাহলে বরফ থেকে জল তৈরির ঘটনাকে আমরা কি বলতে পারি? না না, ও পারবে। আর দাঁড়াও না, এই মাথা নিচু করে বসে আছে কোনো, কি হয়েছে ওর? লে, কোনো কথা নেই। আচ্ছা বলো, এক গলন বরফ থেকে কথা, আরে আচ্ছা, খুব বকে তো, এই বকছো কি? বলেছে বলেছে, এই মৌসুমি, এ ওর কি হয়েছে কি সেটা তো বলবা। ও নাটক করছে। আচ্ছা, তাহলে কঠিন থেকে তরল হওয়ার ঘটনাকে আমরা কি বলি? গলন। আচ্ছা, সুজয় বলো, তরল থেকে গ্যাসীয় বলবো যে বাষ্পীভবন। হ্যাঁ, আচ্ছা, গ্যাসীয় থেকে প্লাজমা যাওয়ার দরকার নেই। আচ্ছা, একইভাবে উল্টো ঘটনায় আসবো। হ্যাঁ, আচ্ছা, প্লাজমি ভবন। আচ্ছা, ইয়ে অর্ঘ গ্যাসীয়, আচ্ছা অর্ঘই বলবে। অর্ঘ গ্যাসীয় থেকে তরল হওয়ার ঘটনাকে কি বলে? ঘনীভবন। আর সঙ্গীতা বলো দেখি, তরল থেকে কঠিন হওয়ার ঘটনাকে কি বলা হয়? কঠিনী ভবন।
প্লাজমি ভবন লেখা নেই কোথাও। আচ্ছা, কিন্তু কিছু কিছু পদার্থ আছে যেগুলো এই শর্ত মেনে চলে না, যেমন হচ্ছে ন্যাপথলিন, কর্পূর। এরা কি সরাসরি কঠিন থেকে গ্যাসীয় হয়ে যায়, বাষ্পীভূত হয়ে যায়। কি ভাত, চাল, হ্যাঁ চাল, কি চাল উবে যায় দেখেছো জীবনে? আর একটুখানি এই শোনো শোনো শোনো, তাহলে যখন কোনো কঠিন পদার্থ, এই কথা না, যখন কোনো কঠিন পদার্থ সরাসরি বাষ্পীভূত হয় তার এই ঘটনাকে আমরা কি বলি? ঊর্ধ্ববর্ধন। যেমন হচ্ছে যেটা কর্পূর আর ন্যাপথলিনে দেখা যায়। হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কথা বলো তো, মনে করো প্রথমত বাষ্প কখন তৈরি হয়? তরলকে গরম করা হলে বাষ্প হয়, কিন্তু তরলকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি গরম করা হয় তাহলে তরলের সর্ব অংশ থেকে বাষ্প বের হয়, তখন আমরা বলি তরলটা ফুটছে। তরলটা ফুটছে, যেমন জল কত ডিগ্রি টেম্পারেচারে ফোটে? 100। আচ্ছা, তাহলে বলতে হবে কি নির্দিষ্ট উষ্ণতায় তরলে, পাত্রে রাখা তরলের সর্ব অংশ থেকে যদি বাষ্প বেরোতে থাকে সেই ঘটনাকে আমরা বলি ফুটন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সূর্যে প্রচন্ড তাপমাত্রায় বিভিন্ন পরমাণুর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন চারিদিকে ঘুরে বেড়ায়, প্রকৃতিতে হাওয়াতে ঘুরে বেড়াচ্ছে। এই দশাকে কি বলা হয়? এই দশাকে বলা হয় প্লাজমা। ঠিক আছে, দেখি প্রিয়াংশু যদি বলতে পারে 4টে কঠিন পদার্থের নাম বলো। কঠিন পদার্থের নাম ও পারবে। লোহা একটা, আর আর ধাতু তো আমি বলিনি। আচ্ছা মিঠু বলো 3টে তরল পদার্থের নাম বলো। তেলের নাম বলতে হবে। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা নন্দিনী বলো 2টো গ্যাসীয় পদার্থের নাম বলো। আগে একটা বলো। এই আচ্ছা ও বলবে গ্যাসীয় পদার্থের নাম। গ্যাসীয় পদার্থ মানে গ্যাসের নাম, হাইড্রোজেন, অক্সিজেন। তুমি বলো 2টো গ্যাসীয় পদার্থ। আরে ওকে বলতে দেবো তো। হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ ঠিক আছে, আজকের পরে এইটুকুনি। এই শোনো, টেক্সট বইয়ে 83 আর 84 পাতা, 83 আর 84 পাতা। আজকে 10। হ্যাঁ আর একটুখানি পড়াটা দাগিয়ে দিয়ে তোমাকে ছুটি দিয়ে দেবো, ছুটি দিয়ে দেবো। খিদে পেয়েছে? বাড়ি গিয়ে খেয়ে নেবা। খাসির পা কি এসছে? খিদে পেয়েছে? অক্ষয় বই তো, শিক্ষক বই, আর একজন আছে শ্রেয়া। না না আসবা না। বাহ আচ্ছা শিক্ষক বইতে 147 পাতা, শিক্ষক বইতে 147 পাতা বেরিয়েছে। দেখো লেখা আছে টপিক বি, 147 পাতা টপিক বি। তোমার 147 পাতা তো মনে হচ্ছে না ওর পৃষ্ঠা। দেখেছো বান্ধবী, এরকম বান্ধবী ওই শিব ঠাকুরের পুজো করলে পাওয়া যাবে না। দেখো নিজেই বার করে দিচ্ছে। আচ্ছা 147 পাতা টপিক বি,
এক নাম্বার প্রশ্ন, কঠিন পদার্থের যে কোনো তিনটি অবস্থা মানে বৈশিষ্ট্য লেখো। তিনটেই করবো। 3 তরল পদার্থের তিনটে বৈশিষ্ট্য হয়ে গেছে। হ্যাঁ, পেজ উল্টাও। 6 কঠিন এই গ্যাসীয় পদার্থের তিনটি বৈশিষ্ট্য 6 হয়ে গেছে। আচ্ছা 8 এই রোহিত তো কথা না, তা কি হয়েছে? 8 পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে? উদাহরণ। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা এরপরে হচ্ছে, আচ্ছা গলন কাকে বলে আলাদা করে দেওয়া নেই। আচ্ছা আজকে না কতগুলো শর্ট কোশ্চেনও থাকবে। আচ্ছা এই ও কি কথা বলছে পার্বতী। 13 নাম্বার প্রশ্ন, 13 ঊর্ধ্বপতন কাকে বলে? ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি বস্তুর নাম। হ্যাঁ, এই কথা না 13 বলেছি, হয়েছে 13। 13 পরে হচ্ছে 17 পদার্থের প্লাজমা অবস্থা কাকে বলে? প্লাজমা কাকে বলে পড়ে আছে না নেই? আচ্ছা 17 পরে হচ্ছে, হ্যাঁ তোমাদের হচ্ছে দেখো 149 পেজের একদম নিচের দিকে দেখো লেখা আছে বেগুনি গোলাপি বক্স। বেগুনি গোলাপি বক্স, গোলাপি নীল তাহলে। আচ্ছা আচ্ছা ওই তো একদম অর্পিতার মতো। এই আচ্ছা শোনো, তোমাদের হচ্ছে এখানকার একটি বা দুটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, ঠিক আছে? ওই ছকটা পুরোটা পড়বা 16 পর্যন্ত। হ্যাঁ ওই অবধি পড়া। এই শোনো জনগণ, যারা যারা দক্ষিণাপত্র দাওনি অবশ্যই চাপ